আমি উপন্যাসিক, কেবল এটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না, অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের ওই সম্পাদকদের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় আমার। যখন একলা হওয়ার সময় পায় তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা আমায় ছাড়তেই হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। সিধে চলে গেলুম ঝাঝা জংশনে। ভাড়া নেই, সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার ওই অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঝায় এসে বসবাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আমার আর একজন নতুন বন্ধুর নাম হচ্ছে অমূল্যবাবু। এই ভদ্রলোকের বয়স ওই কত হবে, 50। কলকাতায় কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো আমার। তিনি খুব সাদাসিধে ওই ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে ওই পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অমূল্যবাবু, এই পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতন দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্টু প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে ওই আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্টু প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃত দেহর ভিতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলো হলো ওই পিশাচ নামে খ্যাত, বুঝলেন? অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায়ই শুনতে পায় অমুক লোক ওই রক্ত স্বল্পতার রোগে মারা গিয়েছে। আচ্ছা, আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের ওই মৃত্যুর কারণ? না, অনেক সময় হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময়ই মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে শুনি? আমি বললুম, দেখুন না, অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, হো, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি বেশ ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ওই ভয়ানক ভূতের গল্প বলুন না, শুনি। দেখো, ভয়ানক ভূত কাকে বলে আমি জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর
ধীরে ধীরে বললেন, ও আচ্ছা আচ্ছা অমূল্যবাবু, এই পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সে সামলে নিয়ে বললেন, আপনার আপনার এমন গাঁজাখুরির ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করার চেষ্টা করুন না। অমূল্যবাবু স্বল্প স্বরে বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান হতে, সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা আমি ভালো করেই পেয়ে গেলুম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনেই চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যেন যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া শিগগিরই, আমার একটু দেরি করবার সময় নেই। আমি বললুম, আরে কেন, আপনার এত তাড়াতাড়ি কিসের? মিসেস কুমুদিনী চৌধুরী মালির ছেলের খুব অসুখ, আর বোধহয় আর বাঁচবে না। কেন, কি অসুখ করেছে? রক্ত স্বল্পতা, অর্থাৎ ওই অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখেই বললেন, আচ্ছা ডাক্তার, এই ঝাঁঝায় এত অ্যানিমিয়া বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? গোবিন্দবাবু বললেন, না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্বস্ত হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি, তার নাম হচ্ছে গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। এই 3 দিন আগেও আমি তাকে দেখেছি, জোয়ান সমর্থ ছেলে। আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? আচ্ছা, অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। এই ডাক্তার, চলো তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। চলো। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে প্রায় 4-5 মিনিটের বেশি লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানেই উপস্থিত হলুম। ঘরের ভেতরে এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাতটাই বোধহয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গা দিয়ে আঙ্গুল নির্দেশ করে বললেন, আচ্ছা ডাক্তার, এটা কিসের দাগ দেখো তো? গোবিন্দবাবু বললেন, ও ক্ষত চিহ্ন বলেই তো মনে হচ্ছে।
যা নোংরা ঘর, ওই ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার ছেলের সেবা যত্ন করে কে? বুড়ো মালি বললে, বাবু বাবা গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, তিনি নিজের ছেলের মতনই দেখেন, ওকে দেখাশোনা করেন তিনি, ওর জন্যই দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না, গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো তো, গদাধরকে তারা এমনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি বাড়ি নিয়ে যেতে পারলে সুস্থ হয়ে যাবে। অমূল্যবাবুর এমন অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা কেউ বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি এমন উপকার হবে? যাক, কথা মতোই কাজ হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরেই বললেন, কি ব্যাপার, গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে, এখানেও ঠিকঠাক ওই সেবা শুশ্রূষা হচ্ছে না, সাথে চিকিৎসাও হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন, গদাধর সুস্থ হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হড় হড় করে বৃষ্টিধারা নেমে আসা শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানালার শাঁসের উপরে বাইরে থেকে কে যেন টক টক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল হয়তো। বাইরে তখনও সমান তালে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়ে চলেছে। এমন দুর্যোগে শাঁসের উপরে কারাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরেই ঢুকতে চাইছে। আবার বিছানার উপরে শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শাঁসের উপরে আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লুম আমি। আর তো কোনো সন্দেহ নেই, কে কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝোড়ো বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা করে টর্চ রেখে দিতুম। টর্চটা টপ করে তুলে নিজের হাতে জেলে জানালার দিকে আলোটা ফেললুম। সেই তীব্র আলোতে দেখলুম বন্ধ শাঁসির উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখটাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তেই মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাট করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন! ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম আমি। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না আমার। কেবলই মনে হতে লাগলো শাঁসির কাজ ভেঙে এই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়সড়ভাবে বিছানার এক কোণায় আড়ষ্টভাবে বসে রয়েছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছে অমূল্যবাবু। অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন। আমি জিজ্ঞেস করলুম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি, এই অল্প সময়ে গদাধর প্রায় সেরেই উঠেছে।
আমি সবিস্ময়ে বললুম, বলেন কি, কি করে সারলো? অমূল্যবাবু বললেন, গদাধরের কোনো অসুখই তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়, বুঝলেন? চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না। কৌতুক ভরে বললুম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন নাকি মশাই? অমূল্যবাবু অটলভাবেই বললেন, তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি তাকে পাহারা দিয়েছি, কাউকে তার ত্রিসীমানায় ভিড়তে দিইনি। কাল রাত্রে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতেন না। রক্ত শোষণ? অমূল্যবাবু কি বলছেন আপনি? কে তার রক্ত শোষণ করবে? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আমি আগে দেব না। কাল রাত্রে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরে শুইয়ে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমি আশা করি জানো, কেমন তুমুল সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালার অন্তত 20 ফিট দূরত্ব হবে। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপরই নয়, এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের উপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। খেয়ে সে কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতন ঘাড় নেড়ে জানালুম, আগে না, আমি বুঝতে পারছি না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানালা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চাপা পড়েছিল। তারপরেও জানলার উপরে আরও কয়েকবার ওই কড়াঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আমি আর ওই ভ্রুক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলেই তো মনে হচ্ছে, তাই তো? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, আরে শোনো, টেলিগ্রামে আমি আরও এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর ওই 15 দিন আগে দেহত্যাগ করেছেন। এবার আমার সর্বশরীর কেমন ধারা হতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপরে বসে পড়লাম আমি। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনা খুলে বললুম। অমূল্যবাবু কি যেন বলতেই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে তিনি থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠেছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্যই করিনি। তারপরেই দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী,
মিসেস চৌধুরী সাবধান, সাবধান, সামনে ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল। ভয়ে আমি দু চোখ বন্ধ করে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইল। আমার চারদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বললেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ, বুঝলে? ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিশদ সম্বন্ধে এখনো আমাদের মনে ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতার রোগের বাড়াবাড়ি এখনো কমলো না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতার রোগটা এখানে সংক্রমণ হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার বেশ রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার রাত। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতন চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপ ধপ করে প্রায় দিনের বেলার মতন লাগছে। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষায় করছিলাম। বিভোর হয়ে চারদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি আমি। গভীর স্তব্ধতার ভেতরে ঝিঝি পোকা ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথ একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার শখ হলো। এমন রাত তো সৃষ্টি গান গাইবার জন্য। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমার ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে বললেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এই মাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে, একদম পাশ দিয়ে চলে গেলেন। তুমি ঠিক দেখেছো? একদম ঠিক দেখেছো? আপনাকে আমি যেমনটা দেখছি তাকেও আমি ঠিক তেমনই দেখেছি। ওঠো 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 ওঠো, আর দেরি নয়, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞেস করো না, এসো এসো এসো। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে তিনি বললেন, এসো এসো, আমার সাথে এসো।
আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বল্পময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতন মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উড়ে গেছে। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা প্যাঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাড়ে আড়ালে আবছালে যেসব অশরীরী দুষ্টু আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুক্ত হয়ে আছে, ওই নিশাচর পাখিরা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী এসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপর যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির করে লুকিয়ে বসে থেকো, সাবধান, কোনো কথা যেন না হয়, সাবধান। সারা রাত সেইভাবে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সেই রাতটা আর পৃথিবীর রাত বলে মনে হচ্ছিল না। ইহলোক থেকেও আমরা যেন মনে করছিলাম আমরা পরলোকের বাসিন্দা। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর দিয়ে মেঘের মতন গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে, মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকে রাতের মতন পিশাচির রক্ত পিপাসু শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে সে হি হি করে হেসে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপরেই দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, চলো শিগগির আমার সঙ্গে এসো, এসো এসো এসো, আর অপেক্ষা নয়, এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপর গিয়ে দাঁড়ালো। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি, আর তুমি কোদাল দিয়ে মাটিগুলো টানো, বুঝলে? তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞেস করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতন ছিলুম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো দেখো, এইবার আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না, কিন্তু খালি এটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে আছে সে দেহধারী নয়, সে পিশাচিনী। অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভেতরে শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহটা। সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠাধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহস্র দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে রয়েছে। অমূল্যবাবু দুই হাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহর বুকের উপরে বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতন এক তীব্র দীর্ঘ আর্তনাদে
আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ।